আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। সীমান্তে চীন ও পাকিস্তানকে সমুচিত জবাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজের মহড়া। ইসরায়েল আরব আমিরাত চুক্তি, উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ইরান বিরোধী প্রস্তাব পাশে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করল রাশিয়া। আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া। তাইওয়ানের সাথে বিশাল অস্ত্র চুক্তি, যুক্তরাষ্ট্রের ক্ষিপ্ত চীন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভারতের সার্বভৌমত্বকে যারাই চ্যালেঞ্জ করেছে তাদেরকেই সেনা সদস্যরা সমুচিত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী বলেন, এলওসি থেকে এলএসি যেখানেই ভারতের সার্বভৌমত্ব চ্যালেঞ্জ জানানো হয়েছে সেখানেই আমাদের সেনারা নিজেদের ভাষায় জবাব দিয়েছে। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের মর্যাদা আমাদের কাছে সবার উপরে। আমাদের জওয়ানরা কি পারে, আমাদের দেশ কি পারে লাদাখে তা সারা দুনিয়া দেখেছে। আজ আমি রেড ফোর্টের সব সাহসী সেনাদের সেলুট জানাচ্ছি। গত ১৫ জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। উত্তেজনা নিরসনে চীনের সঙ্গে আলোচনা চললেও স্বাধীনতা দিবসে মোদীর ভাষণকে বেইজিংয়ের জন্য কঠোর সতর্কবার্তা বলে বিবেচনা করা হচ্ছে। নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ হোক আর সম্প্রসারণবাদ হোক, ভারত উভয়ের বিরুদ্ধেই লড়াই করছে। তিনি বলেন, আজ সারা দুনিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থান নিশ্চিত করতে ভারত ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি ভোট পেয়েছে। রেড ফোর্ট থেকে টানা সপ্তম স্বাধীনতা দিবসে দেয়া ২৬ মিনিটের ভাষণে নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং মেক ইন ইন্ডিয়া টু মেক ফর ওয়ার্ল্ড এর গুরুত্ব আরোপ করেন। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় যারা সামনে থেকে কাজ করেছেন তাদের প্রতি সম্মান জানান মোদী। বলেন, করোনা ভাইরাসের অন্তত ৩টি ভ্যাকসিন উৎপাদন ও বিতরণের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ভারতের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যাদের সঙ্গে সীমান্ত আছে তারাই কেবল প্রতিবেশী হয় না, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নির্ভর করে নিরাপত্তা, উন্নতি এবং বিশ্বাসের উপরে। তিনি বলেন, সীমান্ত ভাগাভাগি করলে প্রতিবেশী হওয়া যায় না, এজন্য হৃদয় ভাগাভাগি করতে হয়। সম্পর্ককে শ্রদ্ধা করলে তা উষ্ণ হয়ে ওঠে। আজ বৃহত্তর প্রতিবেশীদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সমুদ্রে মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। শুক্রবার মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগেন ফ্লাইট অপারেশন ও উচ্চ প্রযুক্তির সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখার মহড়া সম্পন্ন করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলতে থাকার মধ্যে বিতর্কিত সমুদ্র সীমানায় মহড়া চালালো মার্কিন যুদ্ধজাহাজ। করোনা ভাইরাসের মহামারীতে চীনের ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, মহামারী ব্যবহার করে বেইজিং দক্ষিণ চীন সমুদ্র সহ বিভিন্ন স্থানে নিজের আঞ্চলিক দাবি প্রতিষ্ঠিত করতে চাইছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সমুদ্রে চীনের দাবির বিরোধিতা করে আসছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্র এলাকায় নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠিয়ে থাকে ওয়াশিংটন। শুক্রবারের মহড়া প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কমান্ডার জেশুয়া ফাগান বলেন, যৌথ বাহিনীর কার্যকারিতা ও ধ্বংস সক্ষমতা নিশ্চিত করতে এবং ইন্দো প্যাসিফিক উন্মুক্ত ও সচল রাখতে সহযোগীদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের এই মহড়ার বিরোধিতা করেছে চীন। বেইজিং বলছে, দক্ষিণ চীন সমুদ্রে চীনা দাবির বিরোধিতা করে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াচ্ছে আর স্থিতিশীলতাকে হেয় করছে। দক্ষিণ চীন সমুদ্রের 10 ভাগের মধ্যে 9 ভাগেরই দাবি করে থাকে চীন। এই অঞ্চল দিয়ে প্রতি বছর প্রায় 3 লাখ কোটি টাকার বাণিজ্য হয়। তবে চীনের পাশাপাশি অঞ্চলটির কর্তৃত্ব দাবি করে থাকে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম।
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলে উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র বিক্রির সুযোগ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করল আমিরাত। এমনিতেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা দেশটি। শুক্রবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেইটম্যান বলেছেন, আমিরাত যত ইসরায়েলের মিত্র, অংশীদার ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র হবে, আমি মনে করি এতে হুমকির মাত্রা কমবে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে আমিরাত লাভবান হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে আরব দেশগুলোর তুলনায় তারা অত্যাধুনিক অস্ত্র পাবে, যেমন লকহিড মার্টিনের তৈরি F-35 জঙ্গি বিমান যুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল, কিন্তু আমিরাত এখনও তা কিনতে পারেনি। নিয়ারিস্ট পলিসি থিঙ্ক ট্যাঙ্কের ওয়াশিংটন ইনস্টিটিউটের আরব ইসরায়েল সম্পর্ক প্রকল্পের পরিচালক ডেভিড মস্কোভস্কি বলেন, এই চুক্তিটি আমিরাতের জন্য জয়। এর ফলে আমিরাত সামরিক সরঞ্জাম কিনতে পারবে যেগুলো এখন শুধু ইসরায়েলই কিনতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে আশঙ্কায় যুক্তরাষ্ট্র এগুলো বিক্রি করে না আরব দেশগুলোর কাছে। মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের কাছে 4,569টি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান বিক্রির প্রস্তাব অনুমোদন দেয়। এগুলোর মূল্য $556 মিলিয়ন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নজনিত প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রস্তাবের উপর অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ছাড়া আর একটিমাত্র দেশ নিষেধাজ্ঞার পক্ষে সম্মতি দিয়েছে। প্রস্তাব পাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। আর ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 2015 সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর নিরাপত্তা পরিষদে 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় আগামী 18 অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আরও 2 বছর আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটির ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যেতে থাকে। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে তারা। শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন 11 দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে 2টি করে। আমেরিকা ও ডমিনিক রিপাবলিকান প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি। ইরান বিরোধী প্রস্তাব পাশ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের, কিন্তু আজ এই দায়িত্ব পালনে পরিষদ ব্যর্থ হয়েছে এবং এর কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ইরান ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন আলোচনা করতে পারি। আমেরিকা, ভারত, চীন সহ বিশ্বের তাবৎ দেশকে পিছনে ফেলে রাশিয়া ঘোষণা করেছে করোনা মোকাবেলায় তাদের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিকের নাম অনুসারে এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক 5। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রথম ডোজটি তারই 1 মেকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পুতিন, কিন্তু রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে একাধিক দেশের বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার ভ্যাকসিন এখনো পর্যন্ত সবুজ সংকেত দেয়নি, কিন্তু অনেক প্রশ্ন সত্ত্বেও স্পুটনিক 5-এর উৎপাদন শুরু করে দিল মস্কো। রাশিয়ার গালালেয়ামা ইনস্টিটিউট এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ভ্যাকসিনের গবেষণায় টাকা ঢেলেছে রাশিয়ার ডিরেক্টর ইনভেস্টমেন্ট ফান্ডও। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইতিমধ্যে ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়ে গিয়েছে। চলতি মাসের শেষেই তা বাজারে চলে আসবে। গামালেয়া ইনস্টিটিউটের দাবি, করোনার বিরুদ্ধে অন্তত 2 বছর কার্যকর থাকবে এই ভ্যাকসিন, অর্থাৎ শরীরে একবার স্পুটনিক ভি প্রয়োগ করলে অন্তত 2 বছর করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু রাশিয়ার সরকারি বিবৃতি অনুযায়ী বুধবার থেকে স্পুটনিক 5-এর তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু করা হয়েছে, অর্থাৎ পুতিনের ঘোষণার একদিন পর শুরু হয়েছে ভ্যাকসিন আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
তৃতীয় পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেও কয়েক মাস লেগে যায়। তাই প্রশ্ন উঠেছে, তৃতীয় মাসের হিউম্যান ট্রায়াল শুরু না করে কেন তড়িঘড়ি স্পুটনিক 5 নিয়ে ঘোষণা দিল মস্কো। গবেষকদের একাংশের অভিযোগ, বিজ্ঞান ও মানুষের সুরক্ষার চেয়ে দেশের গর্বকে আগে রেখেছে রাশিয়া। স্পুটনিক 5-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় বিজ্ঞানীদের একাংশ। শুধু বিদেশে নয়, নিজেদের ঘরেরও প্রশ্নের মুখে স্পুটনিক 5 ভ্যাকসিন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ স্বাস্থ্য মন্ত্রকের এথিক্স কমিটি থেকে পদত্যাগ করেছে খ্যাতনামা চিকিৎসক আলেকজান্ডার চুচলিন। ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়া করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি বলেও তার অভিযোগ। ঘরে বাইরে নানা প্রশ্ন উঠলেও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো। ভ্যাকসিন আবিষ্কারের কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করার পর এবার স্পুটনিক 5-এর উৎপাদনও শুরু করে দিয়েছে পুতিনের দেশ। দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের পরিপূর্ণ সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছে, সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে সর্বাগ্রে গুরুত্ব দেয় পাকিস্তান এবং ফিলিস্তিনি ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতিতে ইসলামাবাদ অটল রয়েছে। ফিলিস্তিনিদের অধিকার ও লক্ষ্য, আদর্শ এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা হচ্ছে সে বিষয়টি মূল্যায়নের ভিত্তিতে ইসলামাবাদের নীতি অবস্থান পরিচালিত হবে বলে জাহিদ হাফিজ চৌধুরী জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। আবু ধাবির পক্ষ থেকে এই সমঝোতার ঘোষণা নিশ্চিত করার পর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমেরিকার কাছ থেকে F-16 জঙ্গি বিমান কেনার জন্য $6,200 কোটি অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান। তাইপে এবং ওয়াশিংটনের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। এই চুক্তির কারণে তাইওয়ান ও আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে 90টি F-16 জঙ্গি বিমান বিক্রি করবে। আগামী 10 বছর ধরে তাইওয়ান এসব বিমান হাতে পাবে। গতকাল শুক্রবার ওয়াশিংটন এই ঘোষণা করেছে। তাইওয়ানকে যেসব বিমান দেয়া হবে তা হবে F-16 প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন। চীন এরই মধ্যে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে F-16 বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে। গত বছর তাইওয়ানকে আমেরিকা 66টি F-16 বিমান সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল। বেইজিং তখনই আমেরিকাকে তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। 1992 সালে তাইওয়ানকে সর্বপ্রথম আধুনিক ও উন্নত মানের জঙ্গি বিমান সরবরাহ করে ওয়াশিংটন। তবে চীন সবসময় বলে আসছে, তাইওয়ান তার নিজের ভূখণ্ড এবং তাইপেকে আলাদা করে অস্ত্র সরবরাহ করা এক চীন নীতির লঙ্ঘন।